হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজেটেম হাসানুল্লাহ, জিবি একাডেমি। আজকে আমি তোমাদের সংখ্যা পদ্ধতি অংশের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে ধারণা দেব। আমাদের আলোচ্য অংশটি হলো নাম্বার সিস্টেম। সেখান থেকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর। তাহলে এখানে আমরা চারটি পজিশনাল সংখ্যা পদ্ধতি পাই। একটি হচ্ছে ডেসিমাল, আমি সংক্ষেপে ডিসি লিখলাম। আর একটা হলো বাইনারি, এরপরেরটি অক্টাল, এরপরেরটি হেক্সাডেসিমাল। ডেসিমালের বেস হলো 10, বাইনারির 2, অক্টালের 8, হেক্সার 16। এখানে আমরা ব্যবহার করি ডেসিমাল ম্যান, আর মেশিন ব্যবহার করে বাইনারি, অক্টাল এবং হেক্সা। প্রথমে আমরা মেশিনের অংশটাই দেখব। আর এটা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 3, এটা হলো 2 টু দি পাওয়ার 4। প্রথমে আমরা মেশিনের অংশটা রূপান্তর দেখব, পারস্পরিক রূপান্তর, যেমন বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, তারপর আবার অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি, আবার অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, এরকম পারস্পরিক রূপান্তরগুলো দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বেস। 2কে আমরা ভাঙলে 2 টু দি পাওয়ার 1 পাই, অক্টালে 2 টু দি পাওয়ার 3, হেক্সাতে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ সবগুলোতে 2 বিদ্যমান। তাই এটা মেশিনের সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমি তোমাদের বোঝানোর জন্য একটা উপমা হিসেবে ব্যবহার করছি। যেমন বাইনারির জন্য আমি একটা চৌবাচ্চা নিলাম, একটা না 4টা নিলাম। এগুলো মনে করি এক একটা জলাধার, যেটার প্রত্যেকটার ধারণ ক্ষমতা হচ্ছে 1 লিটার করে পানি রাখতে পারে, এর বেশি না। আবার অক্টালের জন্য আমি আরেকটা বড় চৌবাচ্চা নিলাম, যেটার ধারণ ক্ষমতা হচ্ছে 3 লিটার, এই 3। আবার একটি হেক্সা চৌবাচ্চা নিলাম, যেটা আরো বড়, যেটার ধারণ ক্ষমতা হচ্ছে 4 লিটার। আমি তোমাদেরকে এই বিষয়টা এটার সাথে তুলনা করে বুঝালাম। এই 1, এই 1, এই 3, এই 3, এই 4, এই 4। অর্থাৎ বাইনারির 3টা সমান একটা অক্টাল, বাইনারির 4টা সমান একটা হেক্সা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাইনারিকে যদি আমি অক্টাল করি তাহলে 3টা একটাতে চলে আসবে। আবার অক্টাল থেকে যদি বাইনারি করি তাহলে সেটা একটা 3টা হয়ে যাবে। এগুলোকে আমরা বলি বিট। এগুলো সবই কি বিট, বাইনারি ডিজিট। তাহলে বাইনারি থেকে অক্টাল করলে 3 বিটে কমবে, আর অক্টাল থেকে বাইনারি করলে 3 বিটে বাড়বে। একইভাবে বাইনারি থেকে যদি আমি হেক্সা করি তাহলে 4টা একটাতে চলে আসবে, অর্থাৎ 4 বিটে কমবে। আর হেক্সা থেকে বাইনারি করলে 4 বিটে বাড়বে। আশা করি সিম্পল এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখন তাহলে আমার প্রথম কাজটি হচ্ছে বাইনারি থেকে অক্টাল করা এবং অক্টাল থেকে বাইনারি করা। আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা দেখছি বাইনারি থেকে অক্টাল করাটা। এই আমরা বাইনারির সংখ্যা লিখলাম, একটা বাইনারি মান লিখলাম 110010.011। এটা একটা বাইনারি মান, আমাকে বলা হলো সেটির অক্টাল মান নির্ণয়ের জন্য। তাহলে কিভাবে করব? আমি সবগুলোকে সুন্দরভাবে লিখে নিলাম আগে। আমরা গত ক্লাসে বলেছিলাম এই রেডিক্স পয়েন্ট থেকে এটা বাম দিকে যায়, এটা ডান দিকে যায়। অর্থাৎ আমার বিবেচনা এখান থেকে শুরু হয়, এখান থেকে বামে, এখান থেকে ডানে। তাহলে আমাকে বলা হচ্ছে অক্টাল থেকে বাইনারি থেকে অক্টাল করব, অর্থাৎ 3 বিটটা 1 বিটে একটা জায়গায় চলে আসবে। তাহলে আমি 3টা গ্রুপ করে একটা করে ফেলবো। কোত্থেকে? এই রেডিক্স পয়েন্ট থেকে। এই রেডিক্স পয়েন্ট থেকে এইটাকে গ্রুপ করে একটা করে দিলাম, তারপরে এটাকে গ্রুপ করে একটা করে দিলাম। একইভাবে এই রেডিক্স পয়েন্টের পরে এটাকে গ্রুপ করে একটা করে দিলাম, কিন্তু এক তো একা পড়ে গেল।
কি করা যায় একে নিয়ে? এখানে আমি আরও দুটো জিরো দিয়ে 3টা করে দিলাম, কারণ এই জিরোর কোনো ভ্যালু নাই। একইভাবে এখানেও যদি এই ধরনের কোনো সংখ্যা থেকে যায়, সেটা আমি জিরো দিয়ে পরিপূর্ণ করতে পারি, কারণ এখানকার এই জিরোর কোনো ভ্যালু নাই। আচ্ছা, তাহলে আমি এটা পরিপূর্ণ করলাম। এখন আমরা আমাদের সেই আগেকার প্রক্রিয়ার এই বিষয়টা দেখব। 1 2 4 8 16 32 64 128। আমরা এটা বাইনারি আলোচনায় বলেছিলাম গত ক্লাসে, আমি সেটাই লিখলাম। তাহলে এখানে কয়টা বিট আছে? 1 2 3। তাহলে এখানে কয়টা? 1টা 2টা 3টা 4 5 6 7 8 বিট। আমি এখান থেকে রাখলাম 3 বিট। আমি এই 3 বিট দিয়ে আমি হিসাব করব। তাহলে প্রথমে কি কি আছে? 1 1 0। আমি এখানে বসিয়ে দিলাম 1 1 0। টোটাল কত হলো? 4 এবং 2 এ 6। 4 এবং 2 এ 6। তারপরে কত হলো? তারপর এটা তো আমরা এবার যেহেতু বুঝতে পারলাম আমরা এটা 1 2 4, এটা 1, এটা 2 এবং এটা 4। 1 2 4। তাহলে 1 2 4 এর মধ্যে আমাদের কোনটা পজিটিভ? এটা। তাহলে এটাই আমাকে বিবেচনা করতে হবে। তাহলে এটা কত? 2। তাহলে এটা তো আমরা 1 2 4 4 এবং 2 টোটাল 6 এভাবে করে করেছি। তাহলে এটা কত হবে? 1 2 4 এ 2। অর্থাৎ সেটা আমরা এখানে লিখলেও সেরকম পাই। এই 2 আছে, 2 বিদ্যমান, এই জন্য 2। তাহলে এখানে কত হবে? 1 2 4। তাহলে 1 এবং 4 টোটাল 5। এটাতে কি আছে? 1 2 4 4 এ আছে, তাহলে এটা 4। তাহলে আমি রেজাল্টটা পেলাম 62.54। এটাই হলো আমাদের অক্টাল মান। আমরা আশা করি বুঝতে পেরেছি। এটাই হচ্ছে বাইনারি থেকে কিভাবে অক্টালে করা যায়। তাহলে বাইনারিতে আমি এই সংখ্যাটা যা পেলাম সেটার অক্টাল মান হচ্ছে এটি। একইভাবে আমি এখন অক্টালকে বাইনারি করব। তাহলে কি হবে? অক্টালকে বাইনারি করতে হলে একটা 3টা হয়ে যাবে, অর্থাৎ 3 বিটে বেড়ে যাবে। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 175.36। এটি একটি অক্টাল মান। এটাকে আমি এখন বাইনারিতে পরিণত করব। কিভাবে করব? আমরা তো এখানে আগেই বলেছি অক্টাল 3 বিটে বেড়ে যাবে। তা আমি যেমন এখানে কমিয়ে নিলাম, এখন এটাতে বাড়িয়ে দেব। আচ্ছা, প্রতিটার জন্য আমি 3 বিট পরিমাণ একটু বাড়িয়ে দূরত্ব রেখে রেখে আমি লিখছি। 1 7 5, একটু দূরে দূরে লিখলাম যাতে আমি এখানে 3 বিট লিখতে পারি, কারণ 3 বিট দরকার, বেড়ে যাবে। 0.36 এরকম দাগ দিয়ে দিলাম। এবার 1, আমি 1 লেখার জন্য এখানে কোনটাতে দাগ দেব? একই দাগ দেব, একটাই পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। বাস হয়ে গেল 0 0 1। এবার 7 এর জন্য কোনটা নেব? 7 এর কাছাকাছি ছোট হচ্ছে 4, তারপরে 2, 4 2 6, 6 রেখে 7। তাহলে এটা কি হবে? 1 1 and 1। এবার আসি 5 এর জন্য কোনটা নেব? কাছাকাছি ছোট 5 4, আর থাকে কত? 1। এই 1, বাকিটা 0। তাহলে আমার এটার ফলাফল হয়ে গেল 101। 3 এর জন্য কি হবে? 3 এর জন্য প্রথমে 2, কাছাকাছি ছোট 2, তারপর বাকি রইলেও 1 1, এই 1 লিখলাম, বাকিটা 0 0 1 1। আর 6 এর জন্য কি করব? একইভাবে 4 এবং 2 হলে 6 হয়, বাকিটা 0, এই 1 1 0। আশা করি আমরা বুঝতে পারলাম। এবার এটাকে আমি পয়েন্ট দিলাম এবং এটা পরিপূর্ণভাবে লিখলাম 0 0 1 1 1 1 1 0 1.0 1 1 1 1 0। তো এখানে আমি 0 দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। এগুলো না লিখলেও অসুবিধা নেই, যেহেতু এই জিরোগুলোর কোনো ভ্যালু নাই। এই হচ্ছে, লিখলেও অসুবিধা নেই। এই হচ্ছে এই অক্টালের বাইনারি মান।
তাহলে আমরা বাইনারি থেকে অক্টাল শিখলাম, আবার অক্টাল থেকেও বাইনারি শিখলাম। আমরা অক্টাল থেকেও বাইনারি শিখলাম। এই দুটো প্রক্রিয়া আমরা জেনে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব বাইনারি থেকে হেক্সা। আমরা বাইনারি থেকে হেক্সা করব, বিন টু হেক্স, সংক্ষেপে আমরা এভাবেই লিখি। বাইনারি একটা মান লিখলাম 10100011.01111 এই একটা বাইনারি মান লিখলাম, অনেক বড় একটা বাইনারি মান লিখলাম, যাকে আমাকে হেক্সা করতে হবে। তাহলে পুরোটাই আমরা এখন আগে লিখে ফেলি। লিখে নিলাম। তাহলে বাইনারি থেকে হেক্সা করতে গেলে এটার মতো, এটা 3 বিটে ছিল, এটা 4 বিট হয়ে যাবে, অর্থাৎ 4টা একটাতে চলে আসবে। তাহলে কি করতে হবে? 4টাকে ছোট করে দিতে হবে। তাও শুরু হবে কোত্থেকে? রেডিক্স পয়েন্ট থেকে। সেখান থেকে এই 4টা গ্রুপ করে নামিয়ে দিলাম। একইভাবে এটাকেও গ্রুপ করে নামিয়ে দিলাম। এটাকে 0 দ্বারা পরিপূর্ণ করে গ্রুপ করে নামিয়ে দিলাম। এবার রেডিক্স পয়েন্ট থেকে এটা এদিকে যাবে, এদিকে গ্রুপ করে নামিয়ে দিলাম। এটা 0 দ্বারা পরিপূর্ণ করে গ্রুপ করে নামিয়ে দিলাম। হয়ে গেল। এখন আমরা এই বিটে যাব। আবার বিটের মধ্যে কি ছিল? 1 2 4, এরপরে কি থাকবে? 8, এরপরে থাকবে 16, এভাবে করে যেতে থাকে। তা আমি লাগবো 8 পর্যন্ত, কারণ আমার 4 বিটের। তো প্রথমে আছে কি? 0010, আমি তাই লিখলাম 0010। তাহলে এখানে আসলো কত? 2। এই জন্য আমি এটা লিখে দিলাম 2। এটা আমরা এভাবে করে বিবেচনা করতে পারি, 0 1 0 0, এটা 1, এটা 2, এটা 4। তাহলে 2 পজিশনে আছে, সুতরাং এটা 2। আর এটা 1 2 4 8, সুতরাং এখানে 4 এবং 8 আছে। 4 এবং 8 যোগ করলে কত হয়? 12 হয়। আমরা কি 12 লিখব? না, আমরা লিখব 12 এর পরিবর্তে সি। কেন? আমরা এটা করার আগে এই মানটা একটু এইদিকে লিখে রাখবো। এ সমান হচ্ছে 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। এটা আমরা মনে রাখবো। তাহলে 12 এর পরিবর্তে আমি এরকম না লিখে ডাইরেক্ট এখানে সি লিখে দেব, বা এভাবেও করা যায় 12 ব্র্যাকেটে সি। সবই ঠিক আছে। তো এখানে কত হয়? 1 2 4 8, 1 2, 1 আর 2 এ কত হয়? 3, 3 আর 8 এ 11, 11 সমান কত? ডি। 11 সমান আমরা এখানে দেখি বি, এই জন্য আমি বি লিখে দিলাম। আমরা এরকম এক পাশে লিখে রাখবো, কারণ আমাদের এটা অনেক সময় দৃষ্টিভ্রম হয়, বুঝতে অসুবিধা হয়, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এটা এক পাশে লিখে রাখবো বি। এরপরে 1 2 4, তিনটা যোগ করলে 7 হয়। 1 2 4 8, তাহলে এটা 8 হয়। তাহলে আমার রেজাল্টটা কি দাঁড়ায়? 2CB.78। এখানে 12 লেখার কোনো সুযোগ নেই, সিটাই লিখতে হবে। 2CB.78, এটাই হলো হেক্সা মান। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। এভাবে করে তোমরা আরও অনেক অনেক অঙ্ক প্র্যাকটিস করবে। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা হবে না। এবার আমরা হেক্সা থেকে বাইনারি দেখব। আমরা আশা করি বাইনারি থেকে হেক্সা বুঝলাম। এবার হেক্সা থেকে বাইনারি করি। আমি একটা হেক্সা মান লিখলাম, মনে করি AC1.3D। এটি একটি হেক্সা মান। এটিকে আমি এখন বাইনারি করব। কিভাবে করব? তা আমরা হেক্সা থেকে বাইনারি করলে একটা হয়ে যায় 4টা, অর্থাৎ বেড়ে যায়, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে চলে যায়। তাই আমরা এটা লেখার সময়ও এভাবে একটু দূরে দূরে করে লিখব, যাতে আমার জায়গা হয়, 4টা জায়গা হয়। 1AC1.3D, এরকম দূরে দূরে লিখলাম। এবার আমরা এর মান এখান থেকে দেখে নিলাম। এর মান হচ্ছে 10। তো 10কে আমি এখানে কিভাবে মিলাবো? 10-এর জন্য আমরা কাছাকাছি ছোট 8 নিলাম, আর থাকে 2, এই 2টা নিলাম, বাকিটা 0 করে দিলাম। ব্যাস হয়ে গেল। এবার আমরা তা এখানে
লিখে দিলাম। একইভাবে সি সি সমান আমরা এখানে 12 দেখতে পাচ্ছি। তো 12 মানে কি হবে, প্রথমে 8 আসবে আর থাকে 4, এই 4 বরাবর দিয়ে দিলাম, বাকিটা 0। এভাবে 1 1 0 0। এবার আসি 1 1, তো আমরা বরাবরই জানি 1-এ দিলেই হচ্ছে বাকিটা 0, তাই লিখে দিলাম 0 0 0 1। আর 3 এর জন্য 2 এবং 1, 0 0 1 1। আর ডি এর জন্য কি হবে, ডি মানে 13 এর জন্য আমি আগে 8 নিলাম, আর রইল 5, 8 চলে গেলে 5 থাকে, 5 এর জন্য আমি 4 নিলাম, আর থাকে কত 1, এই 1 এর জন্য 1 নিলাম, বাকিটা 0। তাহলে হয়ে গেল কত 1 1 0 1। তাহলে টোটালি আমরা জিনিসটা লিখে ফেলি এখন পুরোটা সুন্দরভাবে। আর এদিকে একটা পয়েন্ট দিয়ে দিলাম, এটা লিখলাম সারিবদ্ধভাবে, লিখলাম পয়েন্ট 0 0 1 1 1 1 0 1। এটাই হচ্ছে একটা হেক্সামানের বাইনারি মান। আশা করি আমরা হেক্সা থেকে বাইনারিও বুঝলাম। এভাবে করে তোমরা বিভিন্ন সংখ্যাগুলো রূপান্তর দেখবে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ কি জানলাম, বাইনারি থেকে হেক্সা এবং হেক্সা থেকে বাইনারি রূপান্তর। এখন আমরা দেখব কিভাবে অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টাল করা যায়। আমরা এখন দেখছি কিভাবে অক্টাল থেকে হেক্সা করা যায়। আচ্ছা, আমরা এটা মুছে দিলাম। এখন আমি অক্টাল থেকে হেক্সা করব এবং হেক্সা থেকে অক্টাল করব। এরকম কখনো সম্ভব নয়, সরাসরি এভাবে রূপান্তর করা যায় না, কারণ তারা পরিচালিত হয় বাইনারি দ্বারা। বাইনারি ছাড়া এরা চলতে পারে না। তাই আমি অক্টালকে আগে বাইনারি করব, বাইনারি থেকে আবার হেক্সাতে আসবো। আমি এরকম অ্যারো দিয়ে দেখালাম, অর্ধচন্দ্র দিয়ে। আচ্ছা, তাহলে অক্টালকে হেক্সা করতে হলে অক্টালকে আগে করতে হবে বাইনারি, তারপরে হেক্সা। একইভাবে হেক্সাকে অক্টাল করতে চাইলে হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে আবার অক্টাল, এইভাবে করে ঘুরে আসতে হবে। তাহলে আমি অক্টাল থেকে বাইনারি করলে কি হবে, 3 বিটে বাড়বে। আবার বাড়া জিনিসটাকে আমি আবার কি করব, হেক্সা করব, অর্থাৎ এটা আবার 4 বিটে কমে আসবে। তাহলে এটা অক্টাল থেকে হেক্সা হবে। একইভাবে হেক্সা থেকে অক্টাল করতে চাইলে প্রথমে হেক্সা অংশটা বাইনারি হবে, অর্থাৎ 4 বিটে বেড়ে যাবে। এই বেড়ে যাওয়া জিনিসটা আবার 3 বিটে কমিয়ে কমিয়ে আমি অক্টাল করব। এইভাবে করে আমরা হেক্সাকে অক্টাল করতে পারি। তাহলে আমরা দেখে নিই কিভাবে অক্টাল থেকে বাইনারি করা যায়। আমরা এখন অক্টাল থেকে বাইনারি করছি। এই আমি একটা অক্টাল সংখ্যা লিখলাম 473.15। এটি একটি অক্টাল মান। এটিকে আমরা এখন অক্টাল থেকে আমি অক্টাল থেকে হেক্সা করছি। হেক্সা মান করব কিভাবে? আচ্ছা, প্রথমে আমরা এটাকে বাইনারি করব। তো বাইনারিতে একটু আগে আমরা জেনেছি 3 বিটে বৃদ্ধি পায়। এই জন্য আমরা 3 বিট পরিমাণ একটু লিখতে পারি মতো দূরে দূরে করে আমি এটা লিখলাম। এই লিখলাম, হয়ে গেল। আমরা বিট লিখে দিলাম 1 2 4। তো 1 2 4, 4 এর জন্য আমরা কোথায় দাগ দেব, 4, বাকিটা 0, 1 0 0 হয়ে গেল। 7 এর জন্য আমরা কোনটা দেব, 4 2 1, তিনোটাই, এই তিনোটাই। 3 এর জন্য 0 1 1, 1 এর জন্য 0 0 1, 5 এর জন্য 1 0 1। আশা করি তোমরা এভাবে তাড়াতাড়িও করতে পারবা বারে বারে করার ফলে। এবার আমি এটার পয়েন্ট হবে, এবার আমি সুন্দর করে এটা লিখে দিলাম। ব্যাস, হয়ে গেল। আশা করি তোমরা বাইনারি প্রক্রিয়াটা বুঝতে পেরেছো। এটা করার পর এটা আবার ফ্রেশ লিখে ফেলবা। এরকম গ্যাপ দিয়ে দিয়ে লেখার দরকার নেই। গ্যাপ দিয়ে দিয়ে লিখতে গেলে আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তখন আমার সিকোয়েন্স হারিয়ে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমি এবার এই বাইনারিটাকে কি করব, হেক্সা করব। তো বাইনারিতে হেক্সা করতে গেলে নিয়ম কি, 4 বিটে কমে আসবে। তাই আমি রেডিক্স পয়েন্ট থেকে 4টা 4টা করে গ্রুপ করব, যা আমরা একটু আগে করেছি। এই 4টা 4টা গ্রুপ করে এটাকে আমি 0 দিয়ে পরিপূর্ণ করে এই লিখে দিলাম। আর এদিকে রেডিক্স পয়েন্ট থেকে বাম দিক থেকে ডান দিকে যাবে, আমরা তাই করলাম। এবার আমরা লিখছি
আমরা দেখছি এটা 1 2 4 8 1 এ আছে তাই এটা 1 1 2 4 8 1 এবং 2 তে আছে তাহলে এটা 3 1 2 4 8 1 আর 2 এ 3 হয় 3 আর 8 এ 11 হয় 11 সমান আমরা এখানে দেখে নেব 11 সমান হচ্ছে বি 1 2 তাহলে এটা 3 হয় 1 2 4 এটা 4 হয় তাহলে আমরা পেয়ে গেলাম কি সর্বসাকল্যে 1 3 বি পয়েন্ট 3 4 এটাই হচ্ছে হেক্সামান কিসের হেক্সামান এই অক্টালের হেক্সামানটি হচ্ছে এটি এভাবে তোমরা আরও কিছু প্র্যাকটিস করবে তাহলে এটা খুব সহজেই পারবে এখন আমরা মেশিনের সর্বশেষ কাজটি দেখব সেটা হচ্ছে হেক্সা টু বাইনারি কিভাবে আমরা হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করি আমরা এখন সেটা দেখব হেক্সা থেকে অক্টাল করব আমরা এখন কি করব হেক্সা থেকে অক্টাল হেক্স টু অক্ট আমরা একটা হেক্সামান লিখলাম মনে করি A13.CD এটি একটি হেক্সামান এটিকে আমরা অক্টাল করব তো কিভাবে করব হেক্সাকে অক্টাল করতে গেলে আগে কি করতে হবে হেক্সাকে বাইনারি করতে হবে আমি এখন একটা হেক্সামান এই হেক্সাকে আমি বাইনারি করতে গেলে আমার কি করতে হবে 4 বিটে বৃদ্ধি করতে হবে তাই আমি একটু দূরে দূরে এগুলো লিখলাম পয়েন্ট সি ডি দূরে দূরে লিখলাম লিখে 1 2 4 এর দ্বারা এই কাজটি সম্পাদন করছি এ সমান কত এ সমান হচ্ছে 10 10 এর জন্য আমরা কোনটা দেব 8 এবং 2 তাহলে 10 হয়ে যায় লিখলাম 1 0 1 0 আর 1 এর জন্য কি হবে এই 1 বাকিটা 0 এই 1 এর জন্য আমরা তাই লিখলাম ব্যাস হয়ে গেল 3 এর জন্য আমরা কোনটা দেব 2 এবং 1 তাহলে এটা 3 হয়ে যায় আমরা 4 বিটে এগুলো সব করছি আর সি এর জন্য হচ্ছে 12 8 4 12 বাকিটা 0 ব্যাস হয়ে গেল 1 1 0 0 ডি মানে 13 এর জন্য আমাকে কি নিতে হবে 8 নিতে হবে তাহলে আর থাকে কত 5 এর জন্য 4 এবং 1 বাকিটা 0 তাহলে আমরা লিখলাম 1101 তাহলে এবার আমরা ফ্রেশ পুরো জিনিসটা আমরা একটু লিখে নিই 0001 0011 এখানে একটা পয়েন্ট হবে তারপর 1100 আমি এখানে পয়েন্টটা দিয়ে দিলাম 1101 এবার এই রেডিক্স পয়েন্ট থেকে এগুলোকে আমরা আবার ছোট করব ছোট করলেই সেটা হয়ে যাবে অক্টাল কয় বিটে 3 বিটে এই 3 বিটে করছি এই 3 বিট যেগুলো আমরা একটু আগে দেখেছি আবার রেডিক্স পয়েন্ট থেকে এদিকে যাবে এই গেল এটাকে 0 দ্বারা পরিপূর্ণ করে দিয়ে দিলাম কমিয়ে আশা করি আমরা বুঝতে পেরেছি এখন এগুলো কি 1 2 4 তাহলে 1 এবং 4 এ কত হয় 5 হয় এটা সবগুলোই 0 1 2 এটা 2 হয় 1 2 এটা 3 হয় 1 2 4 তাহলে 2 এবং 4 এ কত হয় 6 হয় 1 2 3 হয় 2 তাহলে টোটাল রেজাল্ট 5 0 2 3 পয়েন্ট এটা 0.632 এটাই হচ্ছে আমাদের অক্টাল মান আশা করি আমরা হেক্সা মানকে কিভাবে অক্টাল করা যায় প্রক্রিয়াটা বুঝলাম ঠিক এইভাবে করে করবে এগুলো হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আমরা এখন দেখব আমরা তো এতক্ষণ পর্যন্ত মেশিনটা কমপ্লিট করলাম মেশিনের সংখ্যার রূপান্তর এবার দেখব ম্যান টু মেশিন এরপরে দেখব মেশিন টু ম্যান এই দুই প্রক্রিয়া দেখব তাহলে আমরা এখন দেখছি ম্যান টু মেশিন কিভাবে আমরা ম্যান টু মেশিনের কার্যক্রমগুলো করতে পারি এগুলো আমাদের আর প্রয়োজন নাই আমরা মুছে দিলাম এখানে আমরা ডেসিমালের বেস দেখতে পাচ্ছি 10 এটা 2 এটা 8 এটা 16 এখানে দুটো পক্ষ একটা ম্যান আর একটা মেশিন অর্থাৎ আমরা এখন করব ম্যান টু মেশিন অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অক্টাল ডেসিমাল থেকে হেক্সা
এই একটা থেকে এই তিনটার রূপান্তর, আবার এই তিনটা থেকে একটাতে রূপান্তর, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সা থেকে ডেসিমাল, এভাবে দেখব। এই দুই বিবেচনার ক্ষেত্রে এখানে এই 10 এটি কখনোই আমি বিবেচনায় আনব না। যদি আমি এটি বিবেচনায় এনে এখানকার রূপান্তর কাজ করি তাহলে অবশ্যই আমার রূপান্তর মানটি ভুল হয়ে যাবে। তাই আমার প্রথম শর্ত হচ্ছে এটিকে ভুলে যাওয়া, আর এটাকে না বুঝলে আমার অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে কোনটা ইম্পর্টেন্ট? ওটা ভুলে যাওয়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। প্রথমে আমরা ডেসিমাল থেকে বাইনারি করছি। প্রথমে ডেসিমাল থেকে বাইনারি, তারপর কি করব? ডেসিমাল থেকে অক্টাল, তারপর ডেসিমাল থেকে হেক্সা। আমি এভাবে লিখলাম। একটি ডেসিমাল মান লিখলাম 473.15। এটি একটি ডেসিমাল মান, এটিকে আমি বাইনারিতে রূপান্তর করব। তাহলে 10 বিবেচনায় আসবে নাকি 2? অবশ্যই 2। এমনকি আমি যদি বাইনারি থেকে ডেসিমালও করি তখনও 2, তবে পদ্ধতি ভিন্ন। তাহলে আমি 2 বিবেচনায় আসব। এই 2 দিয়ে এই পূর্ণ মানকে ভাগ করব, আর এই ভগ্নাংশ মানকে গুণ করব, এটাই নিয়ম। তাহলে আমরা একটু দেখে ফেলি। প্রথমে আমি পূর্ণ মানটি আনলাম 473। এটিকে আমি কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে। এই 2 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে এভাবে। এই 2 দিয়ে যখন ভাগ করব আমরা পাবো 2, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 13, 6 দুগুণে 12, একটা অবশিষ্ট থাকবে 1। এভাবে তো আমরা নাও পারতে পারি। আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করব। যেমন আমি ক্যালকুলেটর নিলাম, আমি ক্যালকুলেটর হিসাবে মোবাইলকে নিলাম। মোবাইলে আমি লিখলাম 473, সেটিকে আমি 2 দ্বারা ভাগ করলাম, ভাগ 2, সাথে সাথে আমার ফলাফল আসলো 236.5। আমি পূর্ণ সংখ্যা পেলাম 236, সেটাই আমি এখানে লিখলাম। আর এখানে ভগ্নাংশ আছে 0.5 থাকা মানে এখানে ভাগশেষ আছে। সেই হিসাবে আমি এটাকে এবার ক্লিয়ার করে দিলাম। পূর্ণ মানটি আবার নিলাম 236, সেটিকে আমি 2 দ্বারা গুণ করলাম, এই গুণ 2, আমার ফলাফল আসলো 472। কিন্তু আমার মান হচ্ছে 473। তাহলে 473 এবং 472 এর মধ্যে পার্থক্য কত? 1। এই একটাই হচ্ছে আমার অবশিষ্ট মান। এভাবে করে আমরা ক্যালকুলেটর দিয়ে এটা করতে পারি, এটার মান নির্ণয় করতে পারি। এখন আমি এটাকে আবার 2 দিয়ে ভাগ করছি। তাহলে এটাও আমি ক্যালকুলেটর দিয়ে করে দেখি। ক্লিয়ার করে দিলাম। 236, আমি 236 নিলাম, সেটাকে আমি 2 দ্বারা ভাগ করলাম, এই 2 দ্বারা ভাগ করলাম, ভাগফল আসলো 118। যেহেতু এখানে কোনো অবশিষ্ট মান, কোনো ভগ্নাংশ মান নেই, সুতরাং এটির কোনো অবশিষ্ট নাই, অর্থাৎ অবশিষ্ট হবে 0। আমি এখানে লিখলাম 118, অবশিষ্ট হলো 0। এই অবশিষ্ট মানগুলোই হচ্ছে এগুলোর বাইনারি মান। তাহলে আমরা এটাকে আবার ভাগ করলাম। আমরা যদি এভাবে করে আমি ধারাবাহিকভাবে সাধারণ প্রক্রিয়ায় যদি আমরা এটার ভাগফল নির্ণয় করতে না পারি তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে করব। আচ্ছা, তাহলে এখানে আমি পেলাম কত? 5, আর এখানে পেলাম 9, এটারও কোনো ভাগশেষ নাই। এবার এটাকে আমি 2 দ্বারা করলাম, এটা হলো 2 2 4, 19, 9 18, 1 অবশিষ্ট। আবার এটাকে 2 দিয়ে করলাম, 1 4, অবশিষ্ট মান 1। আবার 2 দিয়ে করলাম 7, অবশিষ্ট মান 0। আবারও 2 দিয়ে করলাম 3, অবশিষ্ট মান 1। আবারও 2 দিয়ে করলাম 1, অবশিষ্ট মান 1। এখানে আমি ভাগফল শেষতক পেলাম 1। 1কে তো আমি আর 2 দিয়ে ভাগ করতে পারি না, কিন্তু এখানে একটা নিয়ম আছে, এটা সবসময় 0 হতে হয়। অর্থাৎ এটাকেও আমি ভাগ দেখাবো, ভাগ দেখিয়ে এটাকে 0 করে দেব, স্বাভাবিকভাবে এটা এদিকে চলে আসবে। যদি আমরা এভাবে দেখাই স্বাভাবিকভাবে এটা এদিকে চলে আসে, অর্থাৎ এখানে যেই মান থাকবে সেটা এখানে চলে আসে। তো এখানে 1 রইলেও 1টা এদিকে চলে আসলো। আমার ফলাফলটি হচ্ছে এই ভাগশেষ মানটি, এবং এটি ঊর্ধ্ব প্রক্রিয়ায় যাবে। এটাকে আমরা বলি MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, কারণ এগুলো সবগুলোই বিট।
যদি আমরা ডেসিমাল থেকে বাইনারি না করে অক্টাল করতাম তখন কিন্তু এমএসবি দিতাম না, আমি দিতাম এমএসডি। এখানে এমএসবি কেন দিয়েছি? এগুলো সবগুলো বিট বলে। তাহলে এটার রেজাল্টটি হবে নিচ থেকে উপরে। তাহলে রেজাল্টটা কত? তাহলে এত এর বাইনারি মান, এই 473 এর বাইনারি মান কত? 1110110001, অর্থাৎ নিচ থেকে উপরে। এবার আমরা ভগ্নাংশ মানটি করব। এই ভগ্নাংশ মানটিকে আমি বাইনারি দিয়ে কি করব? 2 দিয়ে গুণ করব। এই আমি গুণ দেখাচ্ছি। আচ্ছা, এটা গুণ করলে কি দাঁড়ায়? এবার আমি আবার ক্যালকুলেটর নিলাম। মনে করি আমি এইভাবে করে গুণ করতে পারবো না, ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমি ক্যালকুলেটর নিলাম। 0.15, 2 ডিজিট। পয়েন্টের পরে কয় ডিজিট? 2 ডিজিট। এটাকে আমি 2 দ্বারা গুণ করলাম, তাহলে ফলাফলটি কি আসলো? 0.3। আমি 0.3 লিখলাম এবং তার সাথে একটা শূন্য দিয়ে এটাকে 2 ডিজিট করে দিলাম, কারণ 2 ডিজিট হলে আমাদের কাজ করতে সুবিধা। তো এখানে একটা জিনিস দেখো, 0টা হলো পূর্ণাংশ আর 0.30 হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশ মানটা এদিকে চলে আসবে আর এই পূর্ণাংশটা এদিকে চলে যাবে। পূর্ণাংশটা ফলাফল হিসেবে চলে যাবে, সেটা হচ্ছে 0, আর ভগ্নাংশটা এদিকে চলে আসবে। এই ভগ্নাংশ মানটা আমি এদিকে নিয়ে আসলাম, এই ভগ্নাংশ মানটা, আর 0টাকে ওদিকে পাঠিয়ে দিলাম ফলাফল প্রক্রিয়ায়, আর এটাকে আবার কার্য প্রক্রিয়ায় পাঠিয়ে দিলাম। আবারও এটাকে 2 দ্বারা গুণ করলাম, আমার ফলাফল আসলো। আমি যদি ক্যালকুলেটর দিয়ে করি তারপরে আমার ফলাফল আসবে 0.6। আমি 0.60 করে দিলাম, তাহলে এখানেও পেলাম কত? 0, আর 0.60টা এদিকে পাঠিয়ে দিলাম। এটাকেও যদি আমি গুণ করি ক্যালকুলেটরে 1.2 আসবে। এই 1.2, এটাকে 1.20 দেখালাম। এবার এখানে গিয়ে তাহলে এখানে 0 তো নাই, এটা 1, তাহলে 1ই হবে। এবার 0.20টাকে আমি এদিকে নিয়ে আসলাম, 2 দ্বারা গুণ করলাম, 0.40 হলো, এটা তাহলে 0 হবে। আর 0.40কে আমি এবার 2 দ্বারা গুণ করলাম, 0.80 হবে। এই 0টাকে নিয়ে আসলাম, 0.80কে আবার এদিকে নিয়ে আসলাম, 1.60। এখন এভাবে যদি আমি করতে থাকি অনবরত চলতে থাকবে, শেষ হবে না। কিন্তু আমার এরকম অসীম পরিমাণ হলে আমাকে থামিয়ে দিতে হবে। সর্বোচ্চ আমি 6টা দিতে পারবো, 6টার বেশি নয়। আমার কাজ একটা তো শেষ হতে পারে, 2টা তো শেষ হতে পারে, আবার শেষ নাও হতে পারে। যদি না হয় আমি সর্বোচ্চ 6টা মান পর্যন্ত নিতে পারি। তবে সাধারণত আমরা 3টা পর্যন্ত নিয়ে থাকি, কিন্তু আমরা সর্বোচ্চ 6টা পর্যন্ত চাইলে নিতে পারি, কারণ ফ্লোটের ডিজিট মান হচ্ছে 6, এগুলো ফ্লোটিং পয়েন্ট। তাহলে আমার এটার রেজাল্ট হচ্ছে উপর থেকে নিচে, এই জন্য আমি অ্যারোটা এভাবে দেখালাম, এবং এটাকে আমরা বলবো এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটার রেজাল্টটি হচ্ছে 001001। তবে শুধু এই 3টা লিখলেও এটাকে ভুল বলবে না, হ্যাঁ। তারপরে আমরা আরও শুদ্ধতার জন্য আমরা 6 ডিজিট পর্যন্ত ব্যবহার করলাম। তাহলে আমার এই সংখ্যাটির বাইনারি মান কি হবে? আমরা এবার লিখব 11111011001 পয়েন্ট, এটা উপর থেকে লিখব 001001। এই হচ্ছে আমার বাইনারি মান। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। তাহলে প্রথমে আমরা এই 2 দ্বারা এটাকে ভাগ করেছি পূর্ণমানকে, তারপরে 2 দ্বারা গুণ করেছি। এই ভাগ প্রক্রিয়াটা দেখালাম, গুণ প্রক্রিয়াটা দেখালাম। আমি যেভাবে গুণ করে দেখালাম বিভিন্ন জায়গায়, আবার বিভিন্ন শিক্ষকরা এটাকে অন্যভাবেও দেখায়, সেটাও ঠিক আছে। অর্থাৎ আমার যে কোনোভাবে এই উত্তরটা নির্ণয় করতে পারলেই হলো। এটা এভাবে করুক বা লম্বালম্বি প্রক্রিয়ায় করুক, সবই ঠিক। তাহলে আমরা এটাও বুঝলাম, এটাও বুঝলাম। একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া আর একটা হচ্ছে গুণ প্রক্রিয়া। সেভাবে করে আমরা এখানে পূর্ণমানটা নিয়ে আর এখানে ভাগশেষ মানটা নিয়ে আমরা ফলাফলটা নির্ণয় করি। এটা ঊর্ধ্বমুখী হয়, এটা অধোমুখী হয়। এই হচ্ছে আমাদের ডেসিমাল টু বাইনারি নির্ণয়ের প্রক্রিয়া। ঠিক একই নিয়মে আমি ডেসিমাল থেকে অক্টাল নির্ণয় করব এবং ডেসিমাল থেকে হেক্সামান নির্ণয় করব। তাহলে এখন আমরা
ঠিক এই প্রক্রিয়ায় কিভাবে ডেসিমাল থেকে অক্টাল মান নির্ণয় করা যায় সেটাই দেখব। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। মনে করি আমি এই ডেসিমাল মানকে অক্টালি করব, একটা মানেই আমি রাখলাম আমাদের বোঝানোর সুবিধার জন্য। তাহলে এই অংশটা কি করব, আগে করেছিলাম 2 দ্বারা ভাগ এবং 2 দ্বারা গুণ, এখন কি করব 8 দ্বারা ভাগ এবং 8 দ্বারা গুণ। তাহলে শুরু করি 473, এটিকে আমি এখন 8 দ্বারা ভাগ করব। আবারও আমি ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটর দ্বারা আমি আবারও 473 নিলাম, 473 সেটিকে আমি 8 দ্বারা ভাগ করলাম। আমি ভাগফল এবং আমি ভাগফল পেলাম 59.125। যেহেতু এখানে পয়েন্টের পরে ডিজিট আছে, সুতরাং আমাকে বুঝে নিতে হবে এখানে ভাগশেষও আছে, শুধু ভাগফলটাই এই পূর্ণ মানটাই যথেষ্ট নয়। আমি এখন এই পূর্ণ মানটা 59 এখানে লিখে দিলাম, লিখে দিয়ে এবার ভাগশেষটা কি হতে পারে সেটা নির্ণয় করব। সেটা কিভাবে করব, আমি এবার এটাকে ক্লিয়ার করে দিয়ে শুধু 59 লিখলাম, 59-এর সাথে 8টা গুণ করে দিলাম, তাহলে আমার ফলাফলটি আসলো গুণ 8, ফলাফলটা আসলো 472, আর এখানে আছে কত 473। তাহলে ডিফারেন্সটা কত, ডিফারেন্স হচ্ছে 1, এই 1টাই হচ্ছে ভাগশেষ। একইভাবে আমরা এটাকেও ক্যালকুলেটর দিয়ে করতে পারি, যেহেতু এটা ছোট মান এটা ক্যালকুলেটর ছাড়াও করা যায়। তাহলে এটার মান কত হবে 7, 8 এ 56 হয়, তাহলে আর বাকি রইল কত 3। তাহলে 7কে তো 8 দিয়ে ভাগ করা যায় না, এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ভাগ দেখাতে হবে। এটা 0 করে এখানে যা থাকবে সেটা এদিকে চলে আসবে, যেটা আমরা একটু আগে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রেও বলেছিলাম। এখানে 0, এখানে 1 ছিল, 1টাকে এদিকে নিয়ে আসছি। একই নিয়ম এখানেও তাই, এখানে 7 আছে, 7টা 8 দিয়ে ভাগ যায় না, আমরা তারপরও ভাগ দেখাবো, 7টা এদিকে নিয়ে আসবো এবং এটা 0 হলো, এবং আমার এই ফলাফলটি ঊর্ধ্ব প্রক্রিয়ায় হবে। এই ঊর্ধ্ব প্রক্রিয়ায় এটাকে আমরা বলবো এমএসডি, কারণ এটি বাইনারি মান নয়, এটিকে বলা হবে ডিজিট। শুধুমাত্র বাইনারির ক্ষেত্রে বিট কথাটা বলা হয়। তাহলে আমার উত্তরটি হচ্ছে 731। এবার আমরা 15 এটাকে করব, এটাকে আমি 8 দ্বারা গুণ করলাম, এটা 8 দ্বারা গুণ করলে কত আসে, আবার ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটরে দেখছি 0.15 ইন্টু 8 ইকুয়াল 1.2, আমরা ফলাফল পেলাম 1.2। আমি এটাকে 2 ডিজিটে 0 দিয়ে করে দিলাম এবং এখানে দেখালাম এই 1, আর এই 1টা এদিকে চলে আসলো, আর 0.2টা এদিকে চলে আসলো, সেটাকে আমি 8 দ্বারা গুণ করলাম, তাহলে হলো 8 দিয়ে 16, 1.60। এই 1টা আবার এদিকে আনলাম, এবার 0.60কে আবার গুণ করলাম, 48, 4.80, তাহলে এটা হবে 4। আবার 80কে নিয়ে আসলাম, এগুলো তোমরা ক্যালকুলেটরও করতে পারো, খুব সহজ বিষয় বলে আমি দ্রুত করতে পারছি। 64, এটাকে 6 আনলাম, আবারও 4 আনলাম, 3.20 হলো, আবার এদিকে 3, আবার এদিকে 2.0 আনলাম, 1.60। আমরা দেখি কয়টা হলো, 6টা হলো, আর দরকার নাই। তাহলে এটা হবে এভাবে করে এলএসডি। তাহলে এদিকে রেজাল্ট হচ্ছে 731, আর ভগ্নাংশ মানের ফলাফল হচ্ছে 114631। তাহলে আমি পুরো রেজাল্টটা লিখে ফেলি, দেয়ারফর রেজাল্টটি হলো 731.114631। এটাই হচ্ছে আমার অক্টাল মান। তাহলে আমরা এই ডেসিমালকে অক্টালে কিভাবে রূপান্তর করা যায় সেটাও বুঝতে পারলাম। এখানে শুধুমাত্র এই বেজের পরিবর্তন হলো, অর্থাৎ আমরা বাইনারিতে করার ক্ষেত্রে এখানে 2 ব্যবহার করেছি, এখানে 2 ব্যবহার করেছি, অক্টালের ক্ষেত্রে জাস্ট 8 ব্যবহার করেছি। এখন একইভাবে আমরা দেখব এখন ডেসিমাল থেকে কিভাবে হেক্সা করা যায়। ডেসিমাল থেকে হেক্সা করতে হলে নিয়ম একটাই, অর্থাৎ এখন আমি
16কে বেস হিসেবে ব্যবহার করব, 16 দিয়ে এটাকে ভাগ এবং এটাকে গুণ করব। তাহলে আমরা এখন দেখে নিই এটিকে কিভাবে আমরা হেক্সাতে পরিণত করি। লিখলাম 473, এটিকে আমরা 16 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা আবার ক্যালকুলেটর ব্যবহার করলাম, ক্যালকুলেটর হিসেবে মোবাইলকে নিলাম। 473 লিখলাম 473 ডিভাইডেড বাই 16, এটাকে আমি 16 দিয়ে ভাগ করলাম। তাহলে ফলাফলটি আসলো কত? 29.56। আরও আছে, তাহলে আমরা পূর্ণ সংখ্যা পেলাম 29, আমরা 29 এখানে লিখে দিলাম। আর এই ভগ্নাংশ মান যেহেতু আছে, আমাকে বুঝে নিতে হবে এখানে ভাগশেষও আছে। তাই এখন কি করলাম, ক্যালকুলেটরে বরাবরের মতোই আমি 29কে 16 দ্বারা গুণ করলাম। 16 ইন্টু 16 ডিভাইডেড বাই ইন্টু 16 464, আমার ফলাফলটি আসলো 464। 464 আর এটার মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্সটা হলো 9, এই 9 লিখে দিলাম। এবার আমরা এটাকেও 16 দিয়ে ভাগ করব। তাহলে 16 দিয়ে এটা কয়বার যাবে? একবার যাবে। একবার যদি যায় আর থাকে কত? 13। তাহলে আমি এখানে 13 লিখবো না, হেক্সাতে 13 বলতে নাই, এরকমই আছে। A = 10, B 11, C 12, D 13, E 14, F 15। তাহলে এখানে 13টা কত? D। আমি এখানে ব্র্যাকেটে D লিখতে পারি, অথবা এটাকে কেটে সরাসরি D লিখতে পারি, দুটাই সঠিক। এবার এই 1কে আমার 16 দিয়ে ভাগ করতে হবে। তো 1কে তো আর 16 দিয়ে করা যায় না, এখানে আমি 0 দিয়ে 1টাকে এদিকে পাঠিয়ে দেব। এই হচ্ছে আমার ডেসিমাল টু হেক্সার পূর্ণমানের রূপান্তরিত মান 1D9। এটাও নিচ থেকে উপরের দিকে যাবে, এটাকে আমরা কি বলবো? MSD। এবার আমি ভগ্নাংশ মান টানলাম 0.15, এটাকে আমি 16 দ্বারা গুণ করলাম। 16 দিয়ে গুণ করলে আমার রেজাল্টটা কত আসে? আমরা আবার ক্যালকুলেটরে দেখলাম। 0.15 ইন্টু 16 ইকুয়াল 2.4। আমি এখানে লিখলাম 2.4, এটাকে আমি 2 ডিজিটে করলাম। তাহলে এটার রেজাল্টটা কত আসবে? এটাকেই আমি এখানে নেব 2, আর 0.4টাকে এদিকে নিয়ে আসলাম। 16 6.40 হয়, এটাকে এটা গুণ করলে 6.40 হয়। তাহলে 6টা নিয়ে গেলাম। এবার আবার 40 নিলাম। এখন আমি যদি এই 40 বারে বারে আনতে থাকি, এটাকেও গুণ করলে আমরা পাচ্ছি 6.40, এটা 6 এটা আসতেই থাকবে। তাহলে এটা আমার আর করার দরকার নেই, এটাকে আমি দিলাম LSD। আমার রেজাল্টটি হবে তাহলে, সুতরাং আমার ফলাফলটি হবে 1D9, নিচ থেকে উপরে 1D9 পয়েন্ট, উপর থেকে নিচে 266, এভাবে 3টা ডট দিয়ে দেব। এর মানে আমার কাজটা অসীম মানের, এটা শেষ হবে না, আমরা এখানে শেষ করে দিলাম। এটা হবে 16। তাহলে এভাবে আমরা কিভাবে ডেসিমালকে বাইনারি, অক্টাল, হেক্সা, অর্থাৎ ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি, অক্টাল বা হেক্সাতে পরিণত করা যায়, আমরা তিনটা জানলাম। এখানে একটা যেরকম, বাকি সবগুলোই একই রকম, শুধু পার্থক্যটা হচ্ছে বেস, অর্থাৎ বেসটাই পরিবর্তন করে একই কাজটাই করতে হয়। ম্যান টু মেশিন আমরা শেষ করলাম। এখন আমরা দেখব মেশিন টু ম্যান, দ্যাট মিন্স বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সা টু ডেসিমাল। এখন আমরা সেই প্রক্রিয়া দেখব। তোমরা এগুলো বারে বারে প্র্যাকটিস করতে থাকবা, তাহলে এগুলো পারবে। আচ্ছা, এখন আমরা মেশিন টু ম্যান, অর্থাৎ দ্যাট মিন্স বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সা টু ডেসিমাল। প্রথমে আমি বাইনারি টু ডেসিমাল করি। বাইনারি টু ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল করব। আমি একটা বাইনারি সংখ্যা লিখছি, মনে করি এই ধরনের 0.011, এটা একটা বাইনারি মান, এটিকে আমি ডেসিমাল করব। আমরা গত ক্লাসে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি দেখেছিলাম, কিন্তু এখানে যেগুলো দেখছি সেগুলো হচ্ছে বিস্তৃত রূপের, আর আগেরটা ছিল খুব সহজে করে ফেলা। আমাকে আগে দেখতে হবে আমার কাছ থেকে সহজ সাধ্য প্রশ্ন চাচ্ছে নাকি
এটার একটা বিশ্লেষণমূলক রূপের প্রশ্নের উত্তর চাচ্ছে, আমি প্রশ্ন বুঝে উত্তর দেব। যেমন আমরা সৃজনশীলের ক্ষেত্রে ক্রিয়েটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এই প্রক্রিয়ায় উত্তরটা দিই, আবার এমসিকিউর ক্ষেত্রে আমরা উত্তর প্রদান করি ওই পূর্বে যে সহজ প্রক্রিয়া দেখালাম সেটা। কারণ এমসিকিউ উত্তর করতে গিয়ে আমার খুব কম সময় আমরা পাই, এই কম সময়ে আমার উত্তর করতে হলে যেটা কম সময়ে হবে সেটাকেই ব্যবহার করতে হয়। তাই আমরা এমসিকিউতে কখনো এই দীর্ঘ প্রক্রিয়ার কাজে যাব না, কিন্তু সিকিউতে ক্রিয়েটিভ কোয়েশ্চেনগুলোতে আমরা এই দীর্ঘ প্রক্রিয়ার পদ্ধতি অনুসরণ করব। আচ্ছা, তাহলে বাইনারি থেকে কিভাবে ডেসিমাল করা যায়? তো বাইনারি থেকে ডেসিমাল করতে হলে আমার এই পজিশন, বিটের পজিশনটা আগে একটু জেনে নিতে হবে। যেমন বাইনারিতে বিটের পজিশনগুলো আমরা লিখেছিলাম এভাবে: 2 টু দি পাওয়ার 0, 1, 2, 3, 4, 5 and 6 and 7। আর এদিকে ছিল 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, 2 ইনভার্স 3। এটা নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে আমরা সেটা আলোচনা করেছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, কারণ এটার বেস হলো 2। তা আমি এখন বাইনারি থেকে ডেসিমাল করব। এক্ষেত্রে আমার কোনটা বিবেচনায় আসবে, 2 না 10? 2 বিবেচনায় আসবে, কারণ আমরা প্রথমে বলেছি এক্ষেত্রে 10 কখনোই বিবেচনায় আসবে না। এটা যদি ম্যান টু মেশিন বা মেশিন টু ম্যান যেটাই হোক, তাহলে আমার এখানে বিবেচনায় আসবে 2, এই 10 কখনোই বিবেচনায় আসবে না। তাহলে এই 2 দ্বারাই, অর্থাৎ আমার এই বাইনারিকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে আমার এই পদ্ধতিটা অনুসরণ করতে হবে। কিভাবে? আমি প্রথমে এই 2 দ্বারা এগুলো সবগুলোকে গুণ করে নেব। যেমন 1 ইন্টু 2, 1 ইন্টু 2, তারপর কি আছে 0, 0 ইন্টু 2, তারপর আছে 1 ইন্টু 2, তারপরও আছে 1 ইন্টু 2, সবগুলোকে 2 দ্বারা গুণ করে নিচ্ছি। প্লাস এখানে জায়গা হচ্ছে না, আমি এবার এখান থেকে লিখি 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, পয়েন্ট 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। ব্যাস, আমরা পুরোটাই লিখে ফেললাম, সবগুলো 2 দিয়ে গুণ করে ফেললাম। এবার এটা দেখে দেখে আমরা এটাতে মিলাবো। এখানে এটাকে আমি রেডিক্স পয়েন্ট বুঝাচ্ছি, এই রেডিক্স পয়েন্ট। এখানে 2 এর উপরে টু দি পাওয়ার 0 আছে, আমিও 2 এর উপরে টু দি পাওয়ার 0 দিলাম। এভাবে করতে করতে বাম দিকে যেতে থাকবো, এই বাম দিকে যাচ্ছি 1, 2, 3, 4, 5 and 6। আর এদিকে রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে যাব। এটা কিভাবে? ইনভার্স 1। এটা শুরু হয় কি দিয়ে? ইনভার্স 1 দিয়ে। এটা কখনো 0 দিয়ে হয় না। ইনভার্স 2, ইনভার্স 3। গুড, তাহলে আমরা বরাবর লিখে নিলাম। এভাবে করে যদি করি আমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর যদি আমরা এদিক থেকে ডাইরেক্ট 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6, এটা আমাকে অনেক চিন্তা করতে হবে, এবং চিন্তা করতে করতে সময়ও যাবে, ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। কিন্তু আমি রেডিক্স পয়েন্ট হিসাব করে যদি আমি সবগুলো বরাবর করে করি, তাহলে আমার কোনো ভুল হবে না। আচ্ছা, 2 টু দি পাওয়ার 6, এটাকে কি দিয়ে গুণ করা হলো? 1 দিয়ে। 2 টু দি পাওয়ার 6 আমরা সহজভাবে কিভাবে হিসাব করি? আমি এভাবে করে আঙ্গুল দিয়ে হিসাব করতে পারি। যেমন 6টা পর্যন্ত আমি যাব। 2, 4, 8, 16, 32, 64। আমি 6 পর্যন্ত আমি 64 পেলাম। আবারও বলি 2, 4, 8, 16, 32, 64। তাহলে আমার এটার ফলাফল হবে 64। একইভাবে 2 টু দি পাওয়ার 5 মানে কি? 2, 4, 8, 16, 32। আমি 32 নিলাম। আর 0-র ক্ষেত্রে কিছুই লেখার দরকার নেই, ডাইরেক্ট 0। 0-র সাথে যাই গুণ করি 0। 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 2, 4, 8। আমি 8 লিখে দিলাম। তারপর আমি 2 টু দি পাওয়ার 2, এটা 4 লিখলাম। 2 টু দি পাওয়ার 1, যেহেতু 0-র সাথে গুণ, 0ই দিয়ে দিলাম। 2 টু দি পাওয়ার 0 মানে 1। যে কোনো টু দি পাওয়ার 0 হলে যে কোনো সংখ্যা দিয়ে এটা 1 হয়। এটা 100 টু দি পাওয়ার 0 হলেও 1, 15 টু দি পাওয়ার 0 হলেও 1, 16 টু দি পাওয়ার 0 হলেও 1, 8 টু দি পাওয়ার 0 হলেও সেটা 1। তাহলে এটা 1, এই 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়।
এবার এই পয়েন্টটাকে এখন আমরা প্লাস করে দেব। এখন আমরা দেখব এটা কত হয়। জিরো যেহেতু আছে এটা আর চিন্তা করার দরকার নেই, জিরোই দিয়ে দিলাম। এবার এটা 1 ইন্টু 2 ইনভার্স। 2 ইনভার্স মানে কি 1/4। 1/4 এর সাথে 1 গুণ করা মানে কি 1/4 হওয়া। তাহলে আমি 1/4 ইকুয়াল টু কত একটু ক্যালকুলেটরে দেখে নিই। আমি ক্যালকুলেটর দিলাম 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল 0.25। আমি এখানে 0.25 লিখে দিলাম, প্লাস এটাকে 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে 8, অর্থাৎ 1/8। 1 এর সাথে গুণ করলেও 1/8ই হয়। তো 1 ডিভাইডেড বাই 8 ইকুয়াল 0.125। আমি তাই লিখে দিলাম 0.125। তা আমি এখানে পয়েন্টকে কেন যোগ দিলাম? আমরা যোগ দিলাম এই জন্য একটু খেয়াল করো, দেখো আমি লিখলাম মনে করো 45.48। আচ্ছা, এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি না? একই তো। আমরা যেহেতু এখানে অনেকগুলো ভগ্নাংশ মান পাচ্ছি, তাই আমার এই ভগ্নাংশগুলো যোগ করার সুবিধার জন্য আমরা পয়েন্টটাকে প্লাস করে দিলাম, তাহলে আমার যোগ করতে সুবিধা হবে। এই জন্য আমরা পয়েন্ট না রেখে প্লাস করে দিয়েছি। এইটাই লজিক, এই যুক্তিতে আমরা এটা করেছি। তাহলে এবার এটা যোগ করে ফেলি। 64 এটা কত হয়? 4 5 13 14 15 19 9। তারপরে 6 9 10 10 18 and 4 22। আমরা তারপর ক্যালকুলেটর দিয়ে দেখি, আমাদের ভুল হলো মনে হয়। আচ্ছা, আমরা ক্যালকুলেটর দিয়ে যোগ করি। 64 প্লাস 32 প্লাস 8 প্লাস 4 প্লাস 1, আমরা দেখলাম 109। সরি, আমার ভুল হলো, এটা হবে 109। আমরা যদি লম্বা প্রক্রিয়া লিখে দিতাম তাহলে সঠিক হতো। এভাবে করে চিন্তা করলে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা এখানে কি পাবো? এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করলাম। ভগ্নাংশ মানটা আমরা এখন যোগ করব। 0.25 প্লাস 0.125 0.1225 ইকুয়াল পেলাম 0.375। আমরা তাহলে যোগ দিয়ে লিখে দিলাম 0.375। এবার পূর্ণভাবে লিখে ফেললাম 109.375। এটাই হলো আমাদের ডেসিমাল মান। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আমরা কিভাবে বাইনারি থেকে ডেসিমাল করা যায় আমরা বুঝলাম। এই পূর্ণ সংখ্যার এবং ভগ্নাংশ মানের পুরোটাই আমরা সরাসরি এভাবে করে লিখে জাস্ট বেসগুলোকে গুণ করে, বেসের পজিশনগুলো সহ দিয়ে আমরা এভাবে করে গুণ করে থাকি। ঠিক একই প্রক্রিয়ায় আমি এখন দেখব অক্টাল থেকে কিভাবে ডেসিমাল করা যায়। তাহলে আমরা একই প্রক্রিয়ায় অক্টাল থেকে ডেসিমাল করছি। এখন আমি করব অক্টাল থেকে ডেসিমাল। একটা অক্টাল মান লিখলাম 415.35। এটি একটি অক্টাল মান। এটিকে আমি ডেসিমাল করব। তাহলে এক্ষেত্রে বিবেচনায় আসবে 8। আমরা একটু আগে 2 দিয়ে যেমন করেছি, এটা 2 এর জায়গায় 8 দিয়ে করব। ব্যাস, আর কোনো পরিবর্তন নাই। আমি এবার 4 দিয়ে এই 8কে গুণ দিলাম বরাবরের মতোই। 1কে 8 দিয়ে গুণ করলাম, 5কেও 8 দিয়ে গুণ করলাম, পয়েন্ট দিয়ে দিলাম, 3কে 8 দিয়ে গুণ করলাম, 5কে 8 দিয়ে গুণ করলাম। ব্যাস, প্রথমে 8 দিয়ে সব গুণ করে ফেললাম। এবার এরকম যেই রেডিক্স পয়েন্ট থেকে পজিশনগুলো থাকে, এই রেডিক্স পয়েন্ট থেকে পজিশনগুলো লিখে নিলাম 0 1 2। এখানে দিলাম ইনভার্স 1, এখানে দিলাম ইনভার্স 2। ব্যাস, হয়ে গেল। এবার 8 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু কত? 8 8 64, 4 ইন্টু 64 প্লাস এটা 8 হবে, এটা 5, এটা হবে 1, তাহলে 5 হবে
পয়েন্টটাকে আমরা এখন প্লাস করে দিলাম, করে দিয়ে এটা কি 3/8। তাহলে 3/8 ইকুয়াল টু কত? আমরা আবার ক্যালকুলেটর নিলাম, 3/8, এটা 3 ইন্টু 1/8, 3 ইন্টু 1/8, 3 ইন্টু 1/8, 3/8। তাহলে আমরা এটা ভাগ করে নিলাম, আমাদের ফলাফলটা কি আসে দেখি। আমাদের ফলাফল আসলো 0.375, আমি তাই লিখে দিলাম 375 প্লাস এটা হচ্ছে 5/8 কত হবে? 64 হবে, আবার 16 না, কত হবে? 8 8 64। তাহলে আমি এটা 5/64 দিলাম, তাহলে আমার রেজাল্ট আসলো 0.078, 0.078। এটা হচ্ছে এটার মান। আর এখানে গুণ করব, তাহলে 64কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 64 গুণ 4 সমান 256। এটা আমরা এভাবে না লিখে ডাইরেক্ট লিখেও দিতে পারি। আচ্ছা, তারপর আমরা এভাবে লিখলাম 8 5 প্লাস, এখানে আমরা ভগ্নাংশ মানগুলো কত আসে আমরা একটু দেখে নিই। বরাবরের মতোই ভগ্নাংশগুলোকে এখন যোগ করে নিচ্ছি। যোগ 0.078 ইকুয়াল 453। তাহলে এগুলো সবগুলো যোগ করলে কত হয়? তাহলে সবগুলো আমি যোগ করে দিচ্ছি। 256 প্লাস 8 প্লাস 5 প্লাস 453 ইকুয়াল 269.453। 269.453 এটাই হচ্ছে আমার ডেসিমাল মান। তাহলে আমরা অক্টাল থেকে কিভাবে ডেসিমাল করা যায় প্রক্রিয়াটা বুঝলাম। শুধুমাত্র বেজের পরিবর্তন হলো এবং পজিশন বরাবরই আছে, সব কিছু বরাবর। 8-এর গুণের মাধ্যমে আমরা এই প্রক্রিয়াটা দেখলাম। তাহলে এতক্ষণ আমরা কি করেছি? অক্টাল থেকে ডেসিমাল। এবার আমরা একই প্রক্রিয়ায় হেক্সা থেকে ডেসিমাল করব। এক্ষেত্রে শুধু পরিবর্তন হবে বেস। আমরা এখন করছি হেক্সা থেকে ডেসিমাল। একটা হেক্সা মান লিখলাম 1DC.C2, যে কোনো একটা লিখলাম। এটিকে আমরা এখন ডেসিমালে রূপান্তর করব। বরাবরের মতোই আমি এগুলোকে এখন 16 দ্বারা গুণ করব। 1 into 16 প্লাস D into 16 প্লাস C into 16 পয়েন্ট C into 16, এখানে জায়গা হচ্ছে না, যোগ দিয়ে 2 into 16। তাহলে এখানে কি হবে? রেডিক্স পয়েন্ট থেকে এই 0 দিয়ে শুরু, তাহলে 0 1 2, আর এদিকে ইনভার্স দিয়ে শুরু, ইনভার্স 1 ইনভার্স 2। এটা এদিকে যায়, এটা এদিকে যায়। আচ্ছা, তাহলে 16 16 256 গুণ করলে 256 হয়, 256-এর সাথে 1 গুণ করলে 256 হয়। আর এটা হচ্ছে কত? D ইকুয়াল 13। আমরা এখানে দেখতে পাচ্ছি 13, সেটিকে আমরা এবার 16 দিয়ে গুণ করছি। তাহলে 16 গুণ 13 ইকুয়াল 208। আবার একটু দেখে নিই, 16 ইন্টু 13 ইকুয়াল 208, লিখে দিলাম 208 প্লাস এটা হচ্ছে 12-এর সাথে 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে 12-র সাথে 1 গুণ করলে 12ই হয়, কারণ আমরা জানি C এর মান হচ্ছে 12। এবার পয়েন্টকে আমরা প্লাস করে দিলাম, C ইকুয়াল 12 টু দি পাওয়ার ডিভাইডেড বাই 16। তাহলে আমি লিখলাম 12 ডিভাইডেড বাই 16 ইকুয়াল 0.75, লিখলাম 0.75। আবার এটা কি হবে? এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 16 টু 16 অর্থাৎ 256, 2 ডিভাইডেড বাই 256। তাহলে লিখলাম 2 ডিভাইডেড বাই 256 ইকুয়াল 0.007।
এবার আমি এটা যোগ করে দেব। তাহলে এগুলো পুরোটাই এখন যোগ করব। পুরোটার যোগফল কি আসে? 256 প্লাস 208 প্লাস 12 প্লাস 0.75 প্লাস 0.007 ইকুয়াল 757 এই হচ্ছে আমার ডেসিমাল মান। তাহলে আমরা এতক্ষণ কি করলাম? হেক্সা থেকে ডেসিমাল করলাম। অর্থাৎ হেক্সা থেকে ডেসিমাল করার ক্ষেত্রেও পূর্বের নিয়ম, শুধু পার্থক্যটা হচ্ছে বেসটা পরিবর্তন করে দিতে হবে। অর্থাৎ আমি যে বেস থেকে ডেসিমালে পরিণত করছি সেই বেসটাই আমি এখানে লিখে দেব আর পজিশনটা বরাবর দিয়ে দেব, ব্যাস টোটাল করে দেব, আমার ডেসিমাল মানটি নির্ণয় হয়ে গেল। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি কিভাবে সংখ্যা পদ্ধতির সংখ্যার রূপান্তর করা যায়। তো সংখ্যার রূপান্তর এখানে আমরা করেছি। সংখ্যার রূপান্তর বলতে আমরা এখানে শুধুমাত্র পজিশনাল সংখ্যা পদ্ধতির সংখ্যার রূপান্তরকে বুঝি, এখানে নন পজিশনালের কোনো কাজ বুঝায় না। অর্থাৎ পজিশনাল সংখ্যা বলতে আমরা ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাকে বুঝি এবং সেগুলোর পারস্পরিক রূপান্তরই হচ্ছে সংখ্যার রূপান্তর। তাহলে আমরা আজকে শিখলাম সংখ্যার রূপান্তর। তোমাদের এই সংখ্যার রূপান্তর প্রক্রিয়াটা যদি তোমাদের জন্য আমার এই প্রক্রিয়াগুলো সুবিধাজনক হয় এবং যদি উপকৃত হও, তাহলে আমার এই চ্যানেলটিতে তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের যেসব শিক্ষার্থীদের এগুলো বুঝতে অসুবিধা হয় তাদেরকেও শেয়ার করে জানাবে। সবাইকে ধন্যবাদ।